হ্যালো। গুড মর্নিং সবাইকে। আজ 6 ফেব্রুয়ারি। আজ আমরা রয়েছি ধর্মশালাতে। গত এপিসোডে আপনারা দেখেছেন আমাদের ডালহৌসি থেকে ধর্মশালা আসার গল্প। কেমন লাগলো এপিসোডটা জানাবেন। আর আমাদের এই হিমাচল সিরিজ আপনাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আগের দিনে আমাদের ডালহৌসি থেকে ধর্মশালা আসার জার্নি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। আজ আমরা এখান থেকে চলে যাব হচ্ছে মণিকরণ দেখে কাসল। আজকে আমাদের স্টে রয়েছে কাসলে। তো এখান থেকে মণিকরণের ডিস্টেন্স প্রায় 225 কিলোমিটার। সময় তো প্রায় 8 ঘন্টা মতো লাগবে, যা কুলদীপ দা বললো আমাদের 8 ঘন্টা সময় লাগবে। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টটা ভালোই ছিল, আলু পরাঠা ছিল, দেন পোহা, ব্রেড বাটার, এই দিয়ে একটু একটু হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি, যাতে কারণ লং ডিস্টেন্স জার্নি, কখন লাঞ্চ করতে পারবো কি পাবো রাস্তায়। আর যেহেতু এটা একটু অফবিট ডিস্টেন্সের দিকে যাচ্ছি আমরা, সেই কারণে ভালো মতো লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ছি। আমরা হেলদি, ফিট অ্যান্ড ফাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি একজনের একটু কানে ব্যথা হয়েছিল, আর সবাই আমরা হেলদি, ফিট অ্যান্ড ফাইন রয়েছি। আজ অনেকটা জার্নি রয়েছে, কিন্তু 8-9 ঘন্টার, 225 কিলোমিটার এখান থেকে। আশা করছি জার্নিটা মজার হবে। চলো গাড়িতে ওঠো সবাই। আর এই ছিল আমাদের ধর্মশালার হোটেল ক্লাসিক হিলস। খুব সুন্দর ছিল রুমগুলো। রুম ট্যুর তো আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। একদম এই যে এই দিকটার রাস্তা আর রাস্তার ঠিক ওপরেই হচ্ছে গিয়ে আমাদের এই হোটেল ক্লাসিক হিলস। হোটেলটা নতুন, মানে সব অ্যামিনিটিস আছে। আমরা ডিটেলস দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন হোটেলে ডিরেক্টলি। এর আগের পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম ধর্মশালা। আর আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি। সকাল সকাল রোদ ঝলমলে একটা দিনে তুষার শুভ্র ধওলাধার রেঞ্জকে সাথে করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য কাসলের উদ্দেশ্যে। আর সেই সব গল্পই শেয়ার করলাম এই পর্বটিতে। চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কাসল যাওয়ার পথে আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। আমাদের ড্রাইভার দাদা বললো যে এখানে একটা জু আছে, তো জুতে বলছে নাকি সমস্ত পশু পাখিই রয়েছে, তাই জন্য আমরা নামলাম। তবে খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকে তো অনেকটা ডিস্টেন্স। তাই জন্য চলুন এবার জুতে ঢোকা যাক। সামনে টিকিট কাউন্টার রয়েছে, তো দেখা যাক যে টিকিট কত করে নেয়। আর বলছে তো যে এখানে টাইগার, লায়ন সবই রয়েছে। মেন অ্যাট্রাকশন ওগুলোই, যে এতদিন তো কলকাতা জু দেখেছি, এবারে দেখি হিমাচলের জুতে কিরকম তাদের দেখতে হয় আর কি কি রয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক। টিকিট কত করে? টিকিট হচ্ছে 60 টাকা করে, আর সোমবার দিন বন্ধ থাকে জুটা। আর সকাল 9টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। লাস্ট এন্ট্রি হচ্ছে 4:30। 240। জুটার নাম হচ্ছে ধওলাধার নেচার পার্ক, কারণ আর এরকম নাম হওয়ার কারণ জুয়ের অপোজিটেই ধওলাধার রেঞ্জ খুব সুন্দর দেখা যাচ্ছে জু থেকে। পুরো ধর্মশালা থেকেই, মানে আমরা যতক্ষণ ধরে আসছি ততক্ষণ ধরে ধওলাধার রেঞ্জটা আমাদের সাথে সাথেই যাচ্ছে। দারুণ লাগছে দেখতে। জানি না কতক্ষণ থাকবে। আমরা তো ধর্মশালা ছেড়ে বেরিয়ে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু এখনও রেঞ্জটা দারুণ দেখা যাচ্ছে। তো আমরা মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম, কারণ কাসল থেকে আর রেঞ্জটা দেখা যাবে না, তাই জন্য কাসল থেকে আর দেখতে পাওয়ার চান্স কম আছে, তাই জন্য একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। তো এবার আমরা জুতে ঢুকে গেছি, চলুন দেখা যাক কি কি আছে। ঢুকেই বেশ খানিক কয়েকশো মুরগি দেখেছি,
আর মুরগি দেখার পরে একটা ময়ূর ছিল, আর বেশ কয়েক রকমের হরিণ ছিল। তো এসব দেখার পরে ফাইনালি আমরা সিংহ মামার দর্শন পেয়েছি। সিংহ না, সিংহী সিংহী মামির দর্শন পেয়ে গেছি। একটাই ছিল, ডেনটা বিশাল বড়, আর সামনে একটা লেপার্ডের সাইনবোর্ড দেখতে পাচ্ছি। তো এবার ওদিকেই যাচ্ছি, লেপার্ডটা দেখতে পেলে ভালো, না তো আবার ব্যাক করে যেতে হবে, কারণ পুরো জুটা ঘুরে দেখার মতো আজকে আমাদের হাতে সময় নেই। তো পুরো জুটা এই কটা জিনিসই রয়েছে, আর মানে এর থেকে বেশি আর কিছু নেই জুতে। আর সিংহী মামি প্রথমে ঘুমাচ্ছিল, তো আমাদের গলার আওয়াজ শুনে একটু মুখটা তুলে দেখা দিয়েছে, ভালো লাগলো। মানে ওকে ওকে দেখতে পেয়ে গেছি, মন ভালো হয়ে গেছে। ওই বাঘ আর এই যে সামনে রয়েছে ধলাধর রেঞ্জ, আরেকবার দেখে নিন। হাঁপিয়ে গেছি, জুটা হাঁটাটা অনেকটা, আর বেশ ইনক্লাইন তো, ওই জন্য আমরা জুতে বৃথা যাইনি। বাঘ, সিংহ, ময়ূর, হরিণ, এমু সব দেখে নিয়েছি, এবার বেরিয়ে যাব। আপনারা আসতেই পারেন জুটাতে, ভালো লাগবে, পরিবেশটা খুব হ্যাঁ শান্ত পরিবেশ, চারিদিকে গাছপালা, আর এখানকার লোকালদের কাছে এটাই অনেক। একটা জুতে এত কিছু আছে, ওদের কাছে এটাই অনেক। আপনি যদি কলকাতা জুয়ের সাথে কম্পেয়ার করেন তাহলে হয়তো মনে হতে পারে যে আমাদের ওই দেখো, এই দেখুন, পেয়ে যাবি। চেঁচিয়ে উঠলে ভয় পেয়ে যাবি। কিরে, কেমন লাগলো জু? হ্যাঁ, জু তো দারুণ লাগলো। মানে অনেক কিছু রয়েছে, যেমন বিভিন্ন রকমের পাখি, এমু, তারপরে হ্যাঁ এটা তো আমি বললাম, ময়ূর, দেন কি বলে বিভিন্ন প্রজাতির হরিণ, সামনে বার্কিং ডিয়ার, ওইদিকে সাম্বার ডিয়ার ছিল। তো যে জিনিসটা সব থেকে বেশি মানে ভালোও লেগেছে এবং একটু আশ্চর্যেরও লেগেছে, সেটা হলো যে মানে বাঘ আর সিংহের খাঁচা দুটো, মানে সেগুলো মানে এতটা কাছ থেকে দেখা। হ্যাঁ, আমাদের কলকাতার যে আলিপুর জু, সেখানে আমরা খাঁচার মধ্যে বাঘ সিংহ যখন দেখি, তারা বেশ কয়েকটা 3-4টে লেভেল খাঁচার ইয়ে থাকে, বাট এখানে জাস্ট দুটো, আর একদম কাছে কাছে, মানে হাত বাড়ালে সিংহের গায়ে হাত দেওয়া যাবে এরকম ব্যাপার আর কি, এতটাই কাছে ছিল ব্যাপারটা। সিংহি মামা তো প্রথমে ঘুমাচ্ছিল, মামি সরি, যখন আমরা যাচ্ছিলাম। যদিও ম্যারিড কি আনম্যারিড আমি জানি না, আমি স্টিল বললাম, যদি রাগ ফাগ করে সেটা আলাদা ব্যাপার। রাগ করলে পরের বার এসে রাগ এটা মামা খুঁজে দিতে হবে, হ্যাঁ তবে মামি বানাতে পারবো। যাই হোক, মানে যখন যাচ্ছিলাম তখন তো ঘুমাচ্ছিল বললাম আপনাদের, আর যখন ফিরে আসছিলাম লেপার্ডটা দেখে, তখন দেখলাম মানে একদম নেটের ধারে দাঁড়িয়ে রয়েছে আর কি। দারুণ লাগলো ওকে দেখে। মানে সিংহ বলেই আমি আর মাথায় হাত ফাত বোলালাম না। হ্যাঁ, বাঘ হলে বলাতিস। হ্যাঁ, মানে বাঘ সিংহ বলে কি মাথায় হাত টাত বোলালাম না। সিংহ বোধহয় নেই, একটাই সিংহী আছে। হ্যাঁ, মানে এই দুটোই আর কি মেন আকর্ষণ। যাই হোক, এই জুটার ব্যাপারে জানা ছিল না, কুলদীপদা বললো যে যাওয়ার পথে জুটা পড়বে, একটু ঘুরেই আসো। ভালো, জুটা ভালো, ভালো, আসতেই পারেন আপনারা, মজা লাগবে। গোপালপুরে জু দেখে আমরা বেরোলাম, এখন অনেকটা পথ যেতে হবে আমাদেরকে। এখন ধর্মশালা থেকে ভানসোনাগ ধর্মশালা থেকে গোপালপুর অব্দি রাস্তা তো খুব সুন্দর ছিল,
কিন্তু সামনে মান্ডি বলে একটা জায়গা আছে, তার 25 কিলোমিটার আগে থেকে রাস্তা নাকি খুব খারাপ। কুলদীপ ভাইয়া তো তাই বললো যে 25 কিলোমিটার রাস্তা খুব খারাপ হবে। দেখা যাক রাস্তা কতটা খারাপ হয় আর আমাদের জার্নি কতটা কষ্টকর হয় ওই খারাপ রাস্তার মধ্যে দিয়ে। যাই হোক, সকালে বৃষ্টি তো হয়নি সেরকম, তো দেখা যাক কিরকম হয় আগের জার্নি। চা প্রেমীদের সাথে বেরোলে যা হয় আর কি, মানে 10 মিনিট আধ ঘন্টা ছাড়া ছাড়া এই একবার করে চা খাবো আর টি ব্রেক। হাসিস না, আমি একদম চা খেতে ভালোবাসি না। আমি যখন মাঝে মধ্যে খাই কফি পার্সন আমি ভীষণ ভাবে, আর এরা হচ্ছে সব চা পার্সন। আর আমার সব থেকে বড় প্লাস পয়েন্ট হয়েছে আমি আরেকজনকে সাথে পেয়েছি। হ্যাঁ, এ শুধু থাকলে বেশি হল্ট পেতাম না চা খাওয়ার জন্য। তো আমরা ওই জু দেখে কতক্ষণ হয়েছে জু দেখে বেরিয়েছি? 1.5 ঘন্টা। তো জু দেখে বেরিয়ে ওই 1.5 ঘন্টা মতো এগিয়ে এলাম। এগিয়ে এসে এখন আমরা আছি হচ্ছে যোগিন্দরনগর বলে একটা জায়গায়, মান্ডি ডিস্ট্রিক্টের আন্ডারে। তো জায়গাটা বেশ সুন্দর, চারিপাশে পাহাড়ি অঞ্চল, একটা ছোট ছোট পাহাড় আছে চারিপাশে। হ্যাঁ, দূরে ধলাধার পিকটা এখনো উকি মারছে। ছোট্ট একটা রেস্টুরেন্ট বলাই চলে, হ্যাঁ মানে ছোট্ট একটা দোকান, ওখানে দাঁড়িয়েছি একটু চা খাবার জন্য। চাটা খেয়ে আবার যাব। তো এখনো যেতে বেশ কিছুটা সময় লাগবে। হ্যাঁ, চলুন এবার দেখি এখানকার চা আবার কেমন তর হয়। কুড়ি 25 কিলোমিটার ধরে মান্ডি পৌঁছানোর আগে ধুলো খাওয়ার পর, মানে রাস্তা প্রচন্ডই খারাপ ছিল, মানে রাস্তার কাজ হচ্ছে সেই কারণে ফাইনালি আমরা লাঞ্চ করতে নামলাম। এখন ঘড়িতে বাজে 3টে। একটু দেরি হয়ে গেছে আসতে, কারণ রাস্তা খারাপ ছিল, তো সেই কারণে গাড়ি আসতে একটু টাইমই লাগলো। আমরা এসে নামলাম, জায়গাটার নাম সাম্বাল, আর যে রেস্টুরেন্টে নেমেছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে বিয়াস ভিউ। আমরা এখন যাই, দেখি বেশি কিছু খাবো না, কারণ অলরেডি 3টে বেজে গেছে, তো ভাত ফাত খাবো না। দেখি নুডলস বা মোমো ওরকম কিছু পাই নাকি, বা তন্দুরি রুটি ফুটি ওই জাতীয় কিছু। দেন খাওয়া হলে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ এখান থেকেও মানিকারণ প্রায় 2.5-3 ঘন্টা লাগবে সময়। তো আর বেশি, মানে এখন 3টে বাজে, লাঞ্চ করে বেরোতে বেরোতে যদি 3:30ও ধরি, তাও মানিকারণ পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা 6টা বেজে যাবে। এখন তাড়াতাড়ি ঝটপট লাঞ্চটা সেরে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়বো। সাময়িক একটা বিরতি নিয়ে সবাই মিলে আরাম করে পেট পুজো সেরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর সাথে ছিল বলাই বাহুল্য প্রকৃতির অপরূপ সৌন্দর্য। জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে মানালি প্রায় 86 কিলোমিটার, আর লে হচ্ছে 512 কিলোমিটার এই সামনের হাইওয়েটা ধরে। এতক্ষণ আগে যে ব্যাস নদী দেখছিলাম আমরা, তাতে জল প্রায় ছিল না বললেই চলে, আর এখানে এসে কত জল নদীতে। কিছুক্ষণ আগে আমরা এই ব্যাস নদীটা ক্রস করলাম পান্ডো ড্যামের উপর দিয়ে, তো উপরে একটা জায়গায় এসে দাঁড়ালাম যেখান থেকে আর কি ড্যামটা দেখা যাচ্ছে। আর এখান থেকে মানে বাকি সিনারি খুব সুন্দর দেখতে লাগছে, মানে এতক্ষণ ব্যাসের নদীতে এত জল দেখিনি। আর এই ড্যামটার এই সাইডে নদীটা এত জল, মানে বাঁধের কারণে এত জল ধরে রেখেছে, দারুণ লাগছে দেখে। আমি চারিদিকটা দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে সামনে ড্যাম, ওই যেটা দেখা যাচ্ছে, ওটা ক্রস করে আমরা এলাম, আর এসেই ওপরে একটা জায়গায় দাঁড়ালাম। খুব সুন্দর লাগছে বলে দেখাচ্ছি আমি এই জায়গাটা আপনাদেরকে। এই যাত্রার পথে প্রথম আমরা কোনো টানেলে ঢুকছি। कितना किलोमीटर होगा
कुलदीप भैया, कोई आइडिया है? কিলোমিটার পর हाँ? एक किलो এই টানেল থেকে বেরোতেই সামনে আরেকটা। টানেল নম্বর 3। এটা 4 নম্বর। আর এই টানেলটা বেশ অন্ধকার, আর এটা ওয়ান ওয়ে না, দুদিক দিয়ে গাড়ি আসছে এই টানেলটার ভেতর দিয়ে। এখনো আমাদের মানিকারণ পৌঁছাতে 1 ঘন্টা লাগবে। 1 সেকেন্ড দাঁড়ান, এটা লরি আসছে, আওয়াজ হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এখনো মানিকারণ পৌঁছাতে 1 ঘন্টা, 6:30 বেজেই যাবে। আর একটা ছোট্ট টি ব্রেক দিলাম, কারণ এতক্ষণ ধরে মানে লং জার্নি, মাঝে মাঝে একটু ব্রেক না দিলে ড্রাইভার দাদাও টায়ার্ড হয়ে যাবে, আর আমাদেরও বসে থাকতে থাকতে একটা টায়ার্ডনেস চলে আসবে। তো সেই কারণে জাস্ট 5 মিনিটে চাটা খেয়ে আবার বেরিয়ে পড়বে। সন্ধে হয়ে যাবে ওখানে পৌঁছাতে পৌঁছাতে আজকে। আমরা এইসবে মানিকারণ এসে নামলাম, এখন ওই অ্যারাউন্ড 6:45 মতো বাজে। আর এখানে টেম্পারেচার এক্ষুনি অতটা ফিল হচ্ছে না, তবে ওই 5-6-এর কাছাকাছি টেম্পারেচার। এবার এখানে দেখার মধ্যে হচ্ছে একটা গুরুদ্বারা রয়েছে, একটা হট স্প্রিং রয়েছে। তো আমরা ফার্স্টে এখন ওই গুরুদ্বারার ভেতরে ঢুকছি। আর গুরুদ্বারায় পার্বতীর এক পাশেই একটা হিন্দু মন্দিরও রয়েছে। আর কি আশ্চর্য না বল, মানে এরকম চরম ঠান্ডা এই হট স্প্রিংটা। তোর এটা ফার্স্ট হট স্প্রিং? হ্যাঁ, মানে আমি ফার্স্ট কোনো উষ্ণ প্রস্রবণ দেখবো। এর আগে আমি রাজগীরে একটা দেখেছি। আর রাজগীর কি এত ঠান্ডা পড়ে? হ্যাঁ, রাজগীরেও মোটামুটি ঠান্ডা পড়ে। তো কথা বলা যাচ্ছে না সামহাউ, এতক্ষণ গাড়িতে ছিলাম তো আরামে ছিলাম, এবার ঠান্ডাটায় জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে 3-4 ডিগ্রি তো আরামসে টেম্পারেচার হবে এখন এখানে। চলুন সামনে যাওয়া যাক। সামনে যাও। এই যে। এই যে একটু আগে আপনাদের ঢোকার সময় যে হট স্প্রিং এর কথা বলছিলাম, এটাই হচ্ছে সেই হট স্প্রিং। জাস্ট ধোয়াটা একবার দেখুন। এই যে এইখানে হচ্ছে নদীটা, আর নদীর ঠিক পাশ দিয়ে ওই পাথরগুলোর মাঝখান দিয়ে এটা বেরোচ্ছে হচ্ছে হট স্প্রিং। মানে এটার এখনো অবধি কোন সায়েন্স কিভাবে এটা হয় সেটা আমার তো অ্যাটলিস্ট জানা নেই। আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো এই হট স্প্রিং নিয়ে পৌরাণিক অনেক কথা, অনেক গল্প প্রচলিত রয়েছে এই হট স্প্রিংটা নিয়ে। কোনো একদিন সময় করে আমাকেও বলিস আর আমাদের দর্শকদেরও হ্যাঁ, বলিস নিশ্চয়ই। গল্পগুলো। অসাধারণ লাগছে, জাস্ট দেখুন একবার চারিদিকটা। সামনে গেলে স্মোক হয়ে যাবে লেন্সে। हम लोगों का बंगाली चैनल है घोड़ाघुड़ी.com। হ্যাঁ, তো গুরুদ্বারাতে ঢুকেই আমরা ফার্স্টে এখানে জুতো খুললাম। জুতো খুলে এবার ভেতরে ঢুকছি। জানি না কতক্ষণ আমাদের ভিডিও করা অ্যালাউ করবে। এই তো এদিকটা চলো। এখানটা খুব শান্ত চারিপাশটা।
চলুন আপনাদের সাথে শেয়ার করি এই মানিকার্ডেন নিয়ে থাকা কিছু পৌরাণিক গল্প। কথিত আছে ভগবান শিব আর দেবী পার্বতী এখানে এসেছিলেন তপস্যা করার জন্যে। সেই সময় দেবী পার্বতীর কানের দুল গিয়ে পড়ে এই নদীতে, আর সেই দুল পৌঁছায় নদীর তলায় থাকা শেষনাগের কাছে। দেবী পার্বতী শিবকে বলেন তার কানের দুল খুঁজে দিতে। অনেক চেষ্টা করেও ভগবান শিব সেই কানের দুল খুঁজে পান না, আর তারপর তিনি সিদ্ধান্ত নেন তার তৃতীয় নয়ন খোলার। আর শিবের তৃতীয় নয়ন খোলা মানে চারিদিকে প্রলয় আসা। তখন বাকি দেবদেবীরা এতে ভয় পেয়ে শেষনাগের কাছে গিয়ে অনুরোধ করেন সেই মণি ফিরিয়ে দেওয়ার জন্যে। আর শেষনাগ ফু দিয়ে সেই মণি ফিরিয়ে দেন পার্বতীকে, আর তাতেই নাকি এই উষ্ণ প্রস্রবণের সৃষ্টি হয়। শিখ ধর্মের বিশ্বাস অনুযায়ী গুরু নানক তার শিষ্য মার্দানা আর বালাসহ এখানে এসেছিলেন। মার্দানা খাবারের অভাব অনুভব করলে গুরু নানক ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং সেখানে জল গরম হয়ে ওঠে। পরে এই গরম জলে তারা রান্না করেন। সেই থেকে এটি শিখ ধর্মের মানুষের কাছে একটি পবিত্র তীর্থস্থান হয়ে ওঠে। এই ছিল মানিকার্ডেন নিয়ে হিন্দু আর শিখ ধর্মে প্রচলিত নানা পৌরাণিক গল্প। তবে বৈজ্ঞানিক আর ভূতত্ত্ববিদদের মতে এখানে সালফার আর প্রচুর পরিমাণে খনিজ পদার্থের উপস্থিতির কারণে এই উষ্ণ প্রস্রবণটি সৃষ্টি হয়েছে। জাস্ট ভাবলেই কি অবাক লাগে না, আর কি আশ্চর্য। ঠান্ডায় যেখানে আমরা কাঁপছি এরকম ঠান্ডায়, সেখানে এখান থেকে নাকি এরকম গরম জল প্রবাহ হচ্ছে। সত্যিই কি আশ্চর্য। ফাইনালি 9 ঘন্টার জার্নি করে আমরা এসে পৌঁছালাম আজকে আমাদের হোটেলে। হোটেলটা ঠিক কাসল আর মণিকরণের মাঝখানে, কাসলেও নয় মণিকরণেও নয়, দুটোর মাঝখানে। মণিকরণ থেকে 1.5 কিলোমিটার দূরে, আর কাসল থেকেও ওই অ্যারাউন্ড ওই রকমই ডিস্টেন্স। হোটেলটার নাম হচ্ছে হোটেল রয়্যাল প্যালেস। তো ওরা গেছে ভেতরে চেক ইনের জন্য। চলো এবার ভেতরে যাই আর দেখা যাক। এসিটা চালানো আছে, গরম হবে। আমরা হোটেলের চেক ইন হয়ে গেছে, আমরা রুমও পেয়ে গেছি। চলুন ছোট করে এবারে আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে রুমের এন্ট্রি। এই যে আমাদের রুম নাম্বার হচ্ছে 204। ঢুকেই এইখানটায় বেশ কিছুটা স্পেস রয়েছে। তারপরে ডান দিকে হচ্ছে ওয়াশরুম, এটা টয়লেট, হ্যাঁ হিট হচ্ছে ওই জন্য। এটা টয়লেট সিট, ওখানে বেসিন, এদিকে শাওয়ার রয়েছে, শাওয়ার এরিয়া, টাওয়াল দিয়ে দিয়েছে, খুব সুন্দর বড়। আচ্ছা, এবারে রুম থেকে বেরিয়েই এইদিকে স্ট্রেট গেলে পরে এইদিকে একটা ছোট্ট ড্রেসিং এরিয়া রয়েছে। হ্যালো, এখানে একটা টিভি ক্যাবিনেট আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে। এই যে হ্যাঁ এসি চলছে বাইরে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, আর ভেতরে এসি চলছে। এসিটা 24-এ চলছে, তার জন্য ভেতরটায় খুব সুন্দর গরম হয়ে রয়েছে একদম। আর ওদিকে একটা ব্যালকনি, এদিকে একটা সোফা এরিয়া, আর এদিকটা হচ্ছে বেড। দুদিকে দুটো টেবিল দিয়েছে, বেড সাইড টেবিল দিয়েছে, কেটলি আছে, টি কর্নার রয়েছে। আর এই খাটের পেছনের এই সিনারিটা দেখুন, কি দারুণ। আর পুরো রুমটাই কিন্তু উডেন, মানে ফ্লোর থেকে শুরু করে সিলিং অবধি পুরো রুমটাই কিন্তু উডেন। এই যে খুব সুন্দর বড় বড় রুমটা, দারুণ, ভীষণ সুন্দর রুম। রুম নিয়ে জাস্ট কোনো কথা হবে না। নমস্কার, আমি তিতির্ষা আর আমি রিতম, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। এখন আমরা আছি কাসলে, আর এইসবে আমরা হোটেলে চেক ইন করলাম। আর আমাদের আজকে ধর্মশালা থেকে কাসলের জার্নি আপনাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর নিজের বন্ধু বান্ধব আর ফ্যামিলি মেম্বারদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দিন। আর আপনারা সাপোর্ট করলেই তবেই আমরা এগোতে পারবো। জাস্ট এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর প্রচুর ঘুরে বেড়াবেন। আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। ততক্ষণ বাই, গুড নাইট।